আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দুদিনের রাষ্ট্রীয় সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঢাকায় 11টি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের কর্মসূচি। দেশে চলমান তাপপ্রবাহে 3 দিনে হিট অ্যালার্ট, অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট ও গাছ কেটে ফেলায় এই পরিস্থিতি মন্তব্য। যুদ্ধের জন্য ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সুন্দর পৃথিবী গড়ার সমন্বিত উদ্যোগের তাগিদ। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের দেশে আনার প্রস্তুতি, দুবাইয়ে বাংলাদেশ মিশন ও জাহাজ কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য আয়োজন। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশেষ ফ্লাইটে সোমবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর মাধ্যমে প্রায় 2 দশক পর দেশটির কোনো আমির বাংলাদেশের মাটিতে পা রাখলেন। এই সফরে দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। বিকেল 5টায় বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায়। জ্বালানি সমৃদ্ধ দেশটির রাষ্ট্রপ্রধানের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চ পর্যায়ের সফর। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরকে অভ্যর্থনা জানান। পরে শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কাতারের আমিরের সম্মানে গার্ড অব অনার দেয়। এই সফরে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কাতারের আমির। বৈঠক শেষে কাতার ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ের সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষার মতো 6টি চুক্তি। আর সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ের সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতার বিষয়। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়েও এই সফরে আলোচনা হতে পারে, কারণ কাতারের আমির এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন যখন মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে, আর কাতার সেই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কাজেই সংঘাতের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কাতারের সামনে তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করবেন কাতারের আমির। শেখ তামিম বিন হামাদ আল থানির বিকেলে কালশিতে কালশি পার্ক ও একটি রাস্তা উদ্বোধনের কথা রয়েছে। এরপর বিকেলেই ঢাকা ছাড়ার কথা রয়েছে কাতারের আমিরের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেশে চলমান তাপপ্রবাহের কারণে সোমবার থেকে 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন, সারা বিশ্বে বনাঞ্চল কমে যাওয়া এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে অতিরিক্ত কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে। সেই সাথে দেশে অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট এবং দখলের পাশাপাশি গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন তারা। নাজিব বেগ জানাচ্ছেন। বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা গেল কয়েকদিনে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দেশের বেশিরভাগ জেলায় বইছে তাপপ্রবাহ, আর অতি তীব্র তাপপ্রবাহের কবলে 3 জেলা। যশোরে গেল শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার জন্য ধনী দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং বনভূমি উজাড় সহ বেশ কিছু বিষয়কে দায়ী করা হয়। তবে দেশের তাপমাত্রা বাড়ার জন্য অভ্যন্তরীণ কর্মকাণ্ডকেও বড় কারণ মনে করা হয়। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
ফলে মানুষের তাপ, আমি প্রকৃতিকে আরও ধ্বংস করতেছি, আমি কনক্রিটের নগর বানাচ্ছি, আমি ফ্লাইওভার বানাচ্ছি, আমি এলিভেটর বানাচ্ছি। গাছ লাগানোর কথা হচ্ছিল বলতেছি, কিন্তু যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আমরা ধ্বংস করতে পারছি, সবগুলো কেটে ফেলতেছি। যদি আশেপাশে পুকুর থাকে বা এইসব থাকে সেক্ষেত্রে কী হয়, সাময়িকভাবে এগুলো তাপমাত্রাকে মানে কিছুটা হলেও কমিয়ে রাখে। যখন আমরা এই সবগুলো ভরাট করে ফেলবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমরা লোকালাইজ যে আমরা কাজ করতেছি মানে পরিকল্পনা ছাড়া, এটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই টেম্পারেচার রাইজিং ক্ষেত্রে এবং তার সাথে হিট ওয়েভ সংখ্যা বাড়ার ক্ষেত্রে। মক্কা মদিনার মতো মরু অঞ্চলের চেয়েও বাংলাদেশের তাপমাত্রা বেশি হওয়ার বিষয়টি নিজেদের ভুলের মাসুল বলে মনে করছেন পরিবেশবাদীরা। মক্কা মদিনাতে গাছ নেই, তারা তাপ শোষণ করতে পারে, সারা বছর তারা ওরকমভাবে থাকে, কিন্তু বাংলাদেশে তো ছিল। ফলে ওই মরুভূমি যাওয়ার জন্য যে প্রক্রিয়া, আমরা যে হচ্ছিল আমাদের বনভূমি, আমাদের গাছপালা আমরা হচ্ছিল নষ্ট করতেছি, কেটে ফেলতেছি। ফলে স্বাভাবিকভাবে ধীরে ধীরে আমরা হচ্ছিল মক্কা মদিনার মতো হয়ে যাচ্ছে আমাদের জলবায়ুর প্রভাবটা। তারা বলছেন তাপমাত্রা কমাতে সংশ্লিষ্টদের পদক্ষেপ যেমন জরুরি, তেমনি গড়ে তুলতে হবে ব্যক্তি সচেতনতা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি, ফসল নষ্টের পাশাপাশি ক্ষতি হচ্ছে মাছেরও। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন যশোরের হ্যাচারি মালিকরা। লাগাতার দাবদাহ, দীর্ঘ অনাবৃষ্টি আর সূর্যের প্রখর তাপে জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে রেণু পোনা বিক্রিতে ধস নামায় শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়েছেন হ্যাচারি সংশ্লিষ্টরা। যশোর থেকে আরো জানাচ্ছেন আকরামুজ্জামান। দেশের মোট চাহিদার 60% রেণুপোনা সরবরাহ হয় যশোর থেকে। এর মধ্যে চাষড়া মৎস্যপল্লীর 82টি হ্যাচারিতে গত বছর প্রায় 2,60,000 কেজি রেণুপোনা উৎপাদন হয়। প্রতি বছর চৈত্র থেকে মধ্য আষাঢ় রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম হলেও এবছর তীব্র দাবদাহ ও দীর্ঘ অনাবৃষ্টির কারণে রেণুপোনা উৎপাদনে ধস নেমেছে। কয়েকদিনের টানা দাবদাহে শহরের চাষড়া মৎস্যপল্লীর অধিকাংশ হ্যাচারিতে মাছের পোনা ও রেণু উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই গরমে প্রচুর টেস্ট করতেছি, গরম টেস্ট করতেছি এবং মাছের খুব ক্ষতি হচ্ছে। চাষিরা আমাদের কাছে আসতেছে না, কারণ পুকুরে যদি পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু চাষিরা আসবে কি করে। সাধারণত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেই রেণু ও পোনা উৎপাদনে সমস্যা হয়। সেখানে কয়েকদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর ফলে পোনা ও রেণু টিকছে না। পুকুরে যে ডিমগুলো ফেলাচ্ছি, ধরেন পানির জন্য আমাদের যে তাপের জন্য আমাদের মোটর ফেল করেছে, মাছ মারা যাচ্ছে, ডিম হচ্ছে না ভালো। অতিরিক্ত তাপের কারণে মাছ মারা যাচ্ছে, এই মাছ আমরা পেটে পেটে পুকুর থেকে ফেলে দিচ্ছি। এমন চরম ভাবাপন্ন অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে যশোরে মাছ উৎপাদনে মারাত্মক বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করছেন হ্যাচারি মালিকরা, যা দেশের মাছ চাষের উপরও বড় ধরনের প্রভাব ফেলবে। 42-43 ডিগ্রি তাপমাত্রা আপনার প্রবাহিত হচ্ছে। মৎস্য রেণু উৎপাদনের ক্ষেত্রে এই তাপমাত্রা আমাদের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই বছরে যে এত পরিমাণে তাপদাহ, এটা আমার জীবনে কখনো দেখিনি। 42-43 উঠে যাচ্ছে, আমরা নিজেরাই চলতে পারছি না, তা আমরা মাছ উৎপাদন করে করবো কি? যশোরের চাষড়ায় মোট 42টি হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন হয়। জেলার অন্যান্য এলাকায় রয়েছে ছোট বড় মিলে আরও 30টি হ্যাচারি। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের জন্য অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তা ব্যয় করলে বিশ্ব রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে জলবায়ু অভিযোজন, সক্ষমতা ও সহিষ্ণুতা বাড়ানো এবং ঝুঁকি কমানোয় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ সম্মেলনে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি পূরণে উন্নয়নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ কিভাবে জলবায়ু পরিবর্তন অভিযোজনে সফল হয়েছে তা বিশ্বকে জানাতে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, ন্যাপ এক্সপো, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ আয়োজিত নবম এই সম্মেলন প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে।
4 দিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নিচ্ছেন 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগীরা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সব দেশকে ভাগ করে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সুন্দর এই ধরিত্রী রক্ষায় সবাইকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া 23 জন নাবিক এখনও চাকরিতে বহাল আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুবাই থেকে তারা সাগরপথে দেশে ফিরতে পারবেন বলেও সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মিথিলা নাজরিনের রিপোর্ট। সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজের কর্তৃপক্ষ এবং বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে। সেখানে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে কর্তৃপক্ষ জানিয়েছে 23 জন নাবিকের যে কেউ চাইলে চাকরি থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে নাবিকদের মধ্যে 2 জন ভিসা পাওয়া ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানানো হয়, আর অন্যরা ফিরবেন জাহাজে। অন্যদিকে জাহাজটি চালানোর জন্য অন্য আরেক দল নাবিক এরই মধ্যে আমিরাতে অবস্থান করছেন। জাহাজ ভর্তি কয়লা আমিরাত পোর্টে খালাস করে চট্টগ্রাম ফিরবে। এক্ষেত্রে যে 23 জন নাবিক আছে তারা যদি কেউ স্বেচ্ছায় দেশে যেতে চান তাদের ফ্যামিলির সাথে মিলিত হওয়ার জন্য সেটি তাদের অপশন। তারা সেখান থেকে এই বাণিজ্যিক জাহাজ থেকে সাইন আপ করে তারা এখান থেকে তারা দেশে ফিরতে পারেন। আর যারা এখানে চাকরি কন্টিনিউ করতে চান তারা পরবর্তী গন্তব্যে তারা কন্টিনিউ করবে। এটি হলো এই এমভি আবদুল্লাহ যারা নাবিক রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন তাদের বর্তমান অবস্থা। প্রথমে থেকে আমাদের প্রাথমিক কাজ না, আমাদের এখন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রায়োরিটি কাজ হচ্ছে আমাদের জাহাজে গিয়ে একটু নাবিকদের সাথে কথা বলা, দেখা করা। এরপরে বাকি কী করতে হবে ওদের সাথে কথা বলা। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল। এর 31 দিন পর মুক্তিপণের বিনিময়ে তাদের উদ্ধার করা হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই। জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা সহ থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি এবং 3টি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরে এই চুক্তি হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ইউএনস্কেপের 80তম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ ও নাবিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পান্থুর রহমান জানাচ্ছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রীথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনস্কেপের 80তম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
দ্বিপাক্ষিক সম্পর্কের কার্যক্রমের ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বললেন, থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টি তোলা হবে বাংলাদেশের পক্ষ থেকে। চুক্তিগুলো হচ্ছে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। এমভি আবদুল্লাহ জাহাজ আরব আমিরাতে পৌঁছেছে, সব নাবিকরা ভালো আছে। যেহেতু তারা একটা ট্রমার ভিতর দিয়ে গেছে, সেই কারণে সমস্ত নাবিকদেরকে, অর্থাৎ এতদিন ধরে যারা ছিল, যারা জিম্মি পরিস্থিতির মধ্যে ছিল, জিম্মি হয়েছিল, তাদের সবাইকে জাহাজ থেকে নামিয়ে দিয়ে নতুন ক্রু দিয়ে আবার এমভি আবদুল্লাহ তাদের কার্যক্রম শুরু করবে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা ছাড়াও বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ সহযোগিতা নিয়ে কথা হবে বলে জানান মন্ত্রী। আমরা যেমন মায়ানমার থেকে বিতাড়িত মানুষকে আশ্রয় দিয়ে আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সমস্যাটি গত 7 বছর ধরে জিয়ে রাখা হয়েছে বা মায়ানমার তাদেরকে ফেরত দেয়নি। একই সাথে মায়ানমার থেকে অনেক বিতাড়িত মানুষ থাইল্যান্ডেও আশ্রয় নিয়েছে, তারাও একই সমস্যা ফেস করছে। সুতরাং স্বাভাবিকভাবে আমরা এই আলোচনাগুলো হবে। একই সাথে আসিয়ান দেশগুলোর বিরাট একটা প্রভাব রয়েছে মায়ানমারের উপর, কারণ যেহেতু মায়ানমার আসিয়ানের সদস্য এবং আসিয়ানের একটি বোনাফাইড মেম্বার হচ্ছে থাইল্যান্ড। সুতরাং তাদের সহযোগিতা আমরা আগেও চেয়েছি, এখনও আমরা তাদের সহযোগিতা চাইব। সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও 25শে এপ্রিল আনুষ্ঠানিক বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর 5 গুণী ব্যক্তিকে পদ্মবিভূষণ, 17 জনকে পদ্মভূষণ এবং 110 জন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। লালা নওশিন জানাচ্ছেন। दरबार हॉल में आगमन हो रहा है देश की राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় ভারতের রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে সেখানে প্রবেশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম পুরস্কারে ভূষিত গুণী ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ তুলে দেওয়া হয় 5 গুণী ব্যক্তিকে। এরপর 17 জনের হাতে তুলে দেওয়া হয় পদ্মভূষণ পুরস্কার। এরপর বাংলাদেশের মুখ উজ্জ্বল করে স্ক্রিনে উঠে আসে উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নাম। মঞ্চ আলো করে দৃঢ় পায়ে বিনয়ের সাথে হেঁটে মুখোমুখি হন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। গ্রহণ করেন ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদকে ভূষিত হন। এর আগে বাংলাদেশ থেকে 5 গুণী ব্যক্তি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। লাইলা নওশিন, চ্যানেল আই। এবার স্পোর্টস। ধন্যবাদ মিশু। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কোকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম। বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে হামলা ও ম্যানেজারকে অপহরণ এবং টাকা লুটের ঘটনায় নতুন করে আলোচনায় আসে KNF। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সহ যৌথ বাহিনী তাদের বিরুদ্ধে অভিযানে নামে।
প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থার নির্বাহী সচিব সাইমন স্টেল। সাক্ষাতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় করতে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন সংস্থা গঠন করেছে, যারা উন্নত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করবে এবং জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো প্রশমিত করতে কাজ করবে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ দীর্ঘমেয়াদী নানা কর্মসূচি গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার দেশগুলোর জন্য ফান্ড গঠনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, সাম্রাজ্যবাদ তার অস্তিত্ব রক্ষার জন্য বিশ্বব্যাপী যুদ্ধের দামামা বাজাচ্ছে, কিন্তু কোনো যুদ্ধই তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না। সাম্রাজ্যবাদের পতন অনিবার্য। জাতীয় প্রেস ক্লাবে কমরেড লেনিনের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পুঁজিবাদের আগ্রাসী ভূরাজনীতি ও লেনিন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসানের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীফ শমশের। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়রুল ইসলাম সহ পার্টির কেন্দ্রীয় নেতারা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিভা। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে হালিভা তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। হালিভাই প্রথম কোনো উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তা যিনি ৭ই অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন। ইসরায়েলি সামরিক বাহিনীতে ৩৮ বছরের পেশাগত জীবন ছিল হালিভার। পদত্যাগপত্রে তিনি ৭ই অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেয়ার কথা উল্লেখ করেছেন। বলেছেন, এই যন্ত্রণা তাঁকে আজীবন বয়ে বেড়াতে হবে। পদত্যাগপত্রে হালিভা ৭ই অক্টোবরের হামলার ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও আহ্বান জানিয়েছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ভোর ৩:৫৮ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনয় শিল্পী। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ৩ দশকের বেশি সময় কাজ করে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। তোমার ভাই এই যে প্রেমের দহনে যে শেষ হয়ে যাইতেছে। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করলেও কোন কানুনের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। এখন খালি কয়েকটা দিন খালি অপেক্ষা করে দেখো তোমার ভাই কেমন তারা নায়ক হয়ে যায়। বরগুনায় জন্ম নেওয়া অভিনেতা রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতে অভিনয় করে দর্শকদের কাছে বেশি জনপ্রিয় হয়েছেন। দীর্ঘদিন ধরে এ অভিনেতা কোলন ক্যান্সারে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেয়ার পর দেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাজধানীর শহীদবাগ মসজিদে জানাজার নামাজ শেষে বরগুনার বামনায় পারিবারিক কবরস্থানে জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমিকে দাফন করা হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। সিরাজগঞ্জে বৃহত্তর চলনবিল অঞ্চলে অপরিকল্পিতভাবে ৩ ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করায় জমির পরিমাণ কমার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ধান চাষ করতে না পেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন হাজার হাজার কৃষক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের চলনবিলে প্রতি বছরই 2 বা 3 ফসলি জমি কেটে পুকুর খনন করায় বন্ধ হয়ে যাচ্ছে খাল নালা। এতে স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলের কৃষক দিন দিন মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। গত কয়েক বছরে 3 থেকে 4 হাজারেরও বেশি নতুন পুকুর তৈরি করা হয়েছে।
এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার উপর বিরূপ প্রভাব পড়েছে। পরিবেশে একবার পাল্টে গেছে, মানে যে আমার কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ার বাত নেই। আমার পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিয়েছে, পানি যায় না। এখন কি করবো, পুকুর কাটতেছে। ধরেন 1 বিঘা জমি আবাদ করে লিস্ট হয়েছে, বড় লোকেরা হইলো 10,000 টাকা বিঘা, এখন সেই জমি থুইতে চলে 40,000 টাকা বিঘা, তাহলে টাকা তো জমির ওটা বেশি পাইতেছে। এমপি মন্ত্রীরা খাল কেটে কথা কোনো খাল কেটে দিল না। এখন বর্তমানে আমরা কি করবো, পানি বেঁচে থাকে আর আমাদের ক্ষতি হয়। এটা প্রশাসন কয়, কিন্তু শুনি যে প্রশাসনকে আবার কিছু ওই গিফট দিলে পারে, সেটা আবার ওই চাবি টাবি দিয়ে দেয়, বক বন্ধ আর রাখে না, চলে। অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনিকভাবে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী অফিস। আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি, পুলিশকে জানিয়েছি এবং এসএলএনকে পাঠিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং তাৎক্ষণিক যদি যারা অপরাধী, যারা অবৈধভাবে পুকুর খনন করছে, তাদেরকে যদি স্পটে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হয়। তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে এবং 2টা ভেকো তারা সিজ করে এসপি অফিসে নিয়ে গিয়েছে। চলন বিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অপরিকল্পিত এবং অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। একসময় ভাগাড় হিসেবে পরিচিত শরীয়তপুরের ডামোডার মাতারবাড়ি খালের পরিবেশ ফিরিয়ে আনতে পুনর্খনন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে, আর এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। খাল পুনর্খননে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীর সঙ্গে সংযোগ প্রশস্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। SM মুজিবুর রহমানের রিপোর্ট। 1997 সালে প্রতিষ্ঠিত হয় ডামোড্ডা পৌরসভা। প্রতিষ্ঠার পর থেকেই অযত্ন আর অবহেলায় ভাগাড়ে পরিণত হয় মাতারবাড়ি খাল। ময়লার স্তূপের কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পরবর্তীতে 2023 সালে 4 কোটি টাকা ব্যয়ে 680 মিটার দীর্ঘ খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে খালের পার সৌন্দর্যমণ্ডিত করতে নির্মাণ করা হচ্ছে 300 মিটার নান্দনিক ওয়াকওয়ে। এটা যেমন মানুষের হাঁটার জন্য সুবিধা হবে, তেমনি করে পানি নামার একটি সুন্দর ব্যবস্থা হবে। এলাকার সৌন্দর্য বাড়ছে এবং আমাদের হাঁটা চলার জন্য সুন্দর একটি পরিবেশ হচ্ছে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পানি নিষ্কাশনের জন্য এই খালটি খনন করা, কাজ শুরু হচ্ছে, তাই আমরা আনন্দিত। পানি যদি নদীতে না নামে তাহলে আমরা কোনোভাবেই এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাব না। খালটা খনন হচ্ছে, নদীতে পানি নামার কোনো ব্যবস্থা করা যায়, আমাদের জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব। দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলেছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। কাজটি সমাপ্ত হলে পরে এই এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, পাশাপাশি এই খালটি মূল নদীর সাথে সংযোগের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খাল পুনঃখননের মাধ্যমে 2.5 যুগেরও বেশি সময়ের দূষণ ও ভোগান্তি থেকে মুক্তি মিলবে পৌরবাসীর। সেই সাথে রক্ষা পাবে প্রকৃতি ও জীববৈচিত্র্য। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির, আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর বাড্ডায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষী মাহমুদুল হাসানকে হত্যার অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা প্রধান জানান, ব্যাংকের এটিএম বুথের টাকা লুট এবং ডাকাতির উদ্দেশ্যে ওই হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। যে মধুমতি ব্যাংক কুমিল্লার দাউদকান্দির রায়পুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় 4 জন নিহত হয়েছে। এর মধ্যে 2 জন নারী ও 2 শিশু বলে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার। তবে বাসটিকে আটক করা যায়নি বলে জানান তিনি।
নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দাউদকান্দি উপজেলার রায়পুরে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস 4 জনকে চাপা দেয়। এলাকাবাসী তাদেরকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার 2 নারী ও 1 শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে শিশুটি মারা যায়। বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কে 2 দিনের সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসের আয়োজনে স্থানীয় সময় শনি ও রোববার কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসের আয়োজনে 2 দিনের এই চলচ্চিত্র মহাযজ্ঞে সামিল হন চলচ্চিত্রপ্রেমী প্রবাসী চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং অভিনয় শিল্পীরা। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 2 দিনে 39টি চলচ্চিত্র প্রদর্শন হয়েছে। বিপুল সংখ্যক চলচ্চিত্রপ্রেমী প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এই উৎসবে রিভির 1971 শেষক দিন সহ বেশ কিছু অনুদানের চলচ্চিত্র আছে। এই চলচ্চিত্রগুলি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রবাসের সাংস্কৃতিক সংগঠন নিতাঞ্জলির নাচ ও গানের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক অভিনয় শিল্পী শাহরিয়ার নাজিম জয় এমন আয়োজনের প্রশংসা করেন। এই ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যারা আজকের এই সন্ধ্যাটা আসলে আমরা অনেক আনন্দ করে অনেক গর্বের সাথে আমরা উদযাপন করব। রূপ অনুরূপ নামের ফ্যাশন শোতে অংশ নেন প্রবাসের অনেক তারকা। সেই সময় আয়োজন নিয়ে কথা বলেন 2 বাংলার তারকারা। সুচিত্রা সেনের নামটা আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশন, কাজে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এত সুন্দর একটা ফিল্ম ফেস্টিভ্যাল এবং অ্যাওয়ার্ড শো আয়োজন করা হচ্ছে এবং যেখানে 2 বাংলার মানুষ এক হয়েছেন এবং আরেকবার 2 বাংলার মানুষ প্রমাণ করলেন যে সিনেমা আমাদের সবাইকে এক করে দিতে পারে। এবারের উৎসব মাতায় বাংলাদেশের চলচ্চিত্র হাওয়া। যোগ দেন এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রের অভিনয় শিল্পী সুচিত্রা সেন। আমি কৃতজ্ঞতা জানাই যে এই নামটির সঙ্গে আমার সেই একই মাটিতে জন্ম, পাবনা শহর, বাংলাদেশ, এবং সেই সঙ্গে বাঙালি, এপার বাংলা ওপার বাংলা, এই নামটির সঙ্গে জড়িত সুচিত্রা সেন, সবার প্রিয় মহানায়িকা। মইনুল হাসান, চ্যানেল আই। বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে বিভিন্ন দেশের কূটনীতিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অঞ্চলের প্রধান অ্যাম্বাসেডর মাজেদ বিন হামাদ আল হিমালি। অতিথিদের স্বাগত জানান কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পরে থাকছে দর্শক আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। যাচ্ছে পরের সংবাদে। আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কারাবন্দী 2 শিশুর মা হাফসা আক্তার পুতুলকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ফলে 2 শিশুর মাকে কারাগারেই থাকতে হবে। এর আগে নাশকতার অভিযোগে করা মামলায় কারাবন্দী হাফসা আক্তার পুতুলকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। 6 মার্চ ওই 2 শিশুর মা হাফসাকে জামিন দেন হাইকোর্ট। ওই দিন আদালতে তার 4 বছর বয়সী মেয়ে নূরজাহান নুরি ও 7 বছর বয়সী বড় বোন আকলিমা ছিল। মামলায় গ্রেফতারের পর গত বছরের 27 নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। ঢাকা মহানগর দায়রা জজ আদালত 25 ফেব্রুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করেন। 2 শিশুর বাবা আব্দুল হামিদ ভুইয়া বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমরা ডিটেইলস বলেছি যে এটা হাইকোর্ট উইথ ফুল রিজনিং বেল দিয়েছে, কাজে হাইকোর্টের বেলটা যাতে থাকে এই জন্য আমরা প্রপার সাবমিশন রেখেছি। আমি আমার সাথে আমার লার্নের ফ্রেন্ড ব্যারিস্টার কায়সার কামাল ছিল। তো হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন বলেছে যে 164 আছে কিনা। ওর আমি 164 স্টেটমেন্টটা পড়ে শুনলাম, যেটাতে আমাদের বক্তব্য ছিল যে এটা এক্সকালপেটরি, এটা তার কোনো ইনভলভমেন্ট নাই, এটা
ওভারটেক সম্পর্কে তার কোনো ইনভলভমেন্ট নেই, তার হাজব্যান্ডের ইনভলভমেন্ট আছে বলে উনি 164 দিয়েছেন। সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ করে টাকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব ৫ম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর থেকে অর্থ হাতিয়ে নিত চক্রটি। সারা দেশে তাদের প্রায় 2000 সদস্য রয়েছে। প্রতারণায় ব্যবহার করা 300-এরও বেশি মোবাইল সিম জব্দ করা হয়েছে। এবং এই ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সরকারি স্থাপনা সেখানে যে সকল নোটিশ দেওয়া থাকে সেখান থেকে তারা এই তথ্যগুলি সংগ্রহ করার পরে এই তথ্যগুলি তারা এই যে ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তাদের একটা কলিং সেন্টার বলে, যারা একটা নির্জন স্থানে বসে তারা বিভিন্ন লোককে সহায়তা করে, যেখানে তাদের মিনিমাম 2 জন লোক থাকতে হয়, যে একজন মোবাইল নিয়ে বসে থাকে এবং আরেকজন ফোন দেয়। এবং ফোন দেওয়ার পরে তারা যখন তাদেরকে আশ্বস্ত করতে পারে বা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে, তখন তারা এই ডেবিট আর ক্রেডিট কার্ডের এবং মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেয়। এবারে খেলার খবর।